আপনাদের সবাইকে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে আমরা স্বাগত জানাই। আমরা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার কমিটি দুর্গাপুরের তরফ থেকে মনে করেছিলাম যে আমাদের যারা 60 বছর বা তার ঊর্ধ্বে মানুষ, বরিষ্ঠ নাগরিক, তারা সংসার জীবন থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তাদের প্রাপ্য মর্যাদা সবসময় তারা পান না। তাই আমাদের মনে হয়েছিল যে আমাদের নিজস্ব একটি সংস্থা, নিজস্ব একটি প্ল্যাটফর্ম থাকা অত্যন্ত প্রয়োজন। আর তার জন্যেই এই সংস্থা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার কমিটি তৈরি হয় এবং আমরা বিগত বছর 2 ধরে সংস্থার এই হলঘরটিকে সাহিত্য সংস্কৃতির সেবায় নিয়োগ করতে চেয়েছি এবং করছি। একটু সাইড টক না করাই বোধহয় ভালো, আমরা সবাইকে শুনে নিই। আমরা এই উদ্দেশ্যটুকু একটু সামনে রাখতে চাইছি, কারণ এখানে আমাদের সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার কমিটির সদস্যরাও যেমন আছেন, এই সদস্যদের বাইরেও যে মানুষরা দুর্গাপুরের বুকে আছেন তাদের সবাইকে আমরা আহ্বান করেছিলাম আজকের এই অনুষ্ঠানে সকালে আসবার জন্য। তার কারণ আমাদের যেটা মনে হয়েছে যে বরিষ্ঠ নাগরিকদের চিন্তাধারা, তাদের কলম যেভাবে চলে, আর যারা এই প্রজন্মের তরুণ, এই প্রজন্মের যুবক, সেই যুবক এবং তরুণদের যে লেখা, এই লেখার মধ্যে একটা সমতা থাকলেও পার্থক্যও প্রচুর। কারণ তারা জন্মেছে যে সময়ে, আমাদের সময়ে ছোটবেলায় একটা রেডিও পাড়াতে বাজলে আমরা লাফিয়ে উঠতাম, সেখানে রিলে শুনতে যেতাম। আর এই প্রজন্মের ছেলেরা তার 2 বছর বয়স থেকেই বাচ্চারা হাতে ট্যাব নিয়ে বসে যাচ্ছে, আঙুল দিয়ে সরিয়ে গান শুনছে, নাচ দেখছে। সুতরাং পার্থক্যটা বিরাট। আর এই বিরাট পার্থক্যটাকে মাথায় রেখেই কবিতা লেখা হয়, গান লেখা হয়, প্রবন্ধ লেখা হয়। কারণ তাদের মননের সঙ্গে আমাদের এই বয়সের মননের পার্থক্য থেকেই যায়। এই কারণেই আমরা যারা এখানকার সদস্য, আমরা মনে করেছিলাম যে আমরা আমাদের এই জায়গাটাকে ব্যবহার করতে দেব সাহিত্য সংস্কৃতির জন্য। কোনো লাঞ্চের ব্যাপার থাকবে না, ডিনারের ব্যাপার থাকবে না। যারাই করবেন একটু চা বিস্কুট খেতে পারবেন, তারা খেয়ে নেবেন, পরিষ্কার করে দেবেন, যাতে সকলের জন্য এটা ব্যবহার করা যায়। আর সামান্য কিছু পয়সা ডোনেশন নিয়ে থাকি, কারণ না হলে একটা চেয়ার ভেঙে গেলে কিনতে গেলে 500-600 টাকা লাগবে, কে দেবে টাকাটা? এটা আমাদের পরিষ্কার করতে হয়, তার জন্য 100 টাকা করে দিতে হয় যে করে দেয় তাকে। সুতরাং এই পয়সাটুকু আমরা সবার কাছ থেকে বলি, ভাই পারলে এটা দিও, কারণ না দিলে আমরাই বা এটা চালাবো না করে, কারণ আমাদের তো কোনো চাঁদা দিতে হয় না। কেউ, আমরা একবারেই লাইফ মেম্বার 400 টাকা নিই, 40 টাকা আমাদের তাদের মেম্বারের মেম্বারশিপ কার্ড ছাপিয়ে দেওয়ার জন্য, বাকি টাকাটা আমাদের থাকে সারা জীবনের জন্য। আর ডোনেশন নিয়ে বিভিন্ন সময়। তা এই জন্য একদম প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমাদের এই সংস্থার সদস্য নন, তারা যদি সদস্য হন আমাদের খুব ভালো লাগবে এবং আমরা উপকৃত হব। কারণ এই অঞ্চলের মানুষ যদি সেখানে না থাকে তাহলে এটা দেখবে কারা, চলবেই বা কিভাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এবং আপনাদের বাইরে যারা আছেন তাদেরও একটু বলবেন, যদি তারা এই টাউনশিপের মধ্যে এত সুন্দর পরিবেশের একটি জায়গা, এখানকার সদস্য হন, তাহলে আমাদের সকলেরই ভালো লাগবে। চলে আসি অন্য কথায়। কবিতা পাঠের আসর আমরা করতে চেয়েছি, এখানে বসে আমরা আলোচনা করেছি। চন্দ্রনাথ আমাদের সদস্য। চন্দ্রনাথ বলেছেন যে হ্যাঁ, আমার উপরে কোনো চিন্তা করবেন না, আমি দায়িত্ব নিয়ে নিচ্ছি, অসুবিধা কি আছে, করা যাবে। কারণ আমরা অন্তত আমার সঙ্গে যাদের পরিচয় আছে জানেন, আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি। আমাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে, আমাদের সবাই আমরা কোনো না কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, সাহিত্য সংস্কৃতি অর্গানাইজেশন।
তার বাইরে আমরা চেয়েছি আমাদের শুধুমাত্র বয়স্করাই তাদের কবিতা পাঠের আসর, গল্প পাঠের আসর, অনুগল্প পাঠের আসর, আলোচনা চক্র, যারাই আসুন, যে কজন আসুন, তা নিয়ে আমরা এখানে অবশ্যই করব। আজকে আমরা এখানে জনগণী মানুষ এই মুহূর্তে আছি। আমার খুব মনে পড়ে যাচ্ছে কমরেড লেনিনের একটা কথা, কেউ এই কথাটা ভীষণ মাথায় নিয়ে চলি। ইউক্রেনের একটা বড় সভায় সন্ধ্যাবেলায় সেখানে বলশেভিক পার্টির সভা হচ্ছে, তা প্রচুর লোক, মাঠ ভর্তি লোক, শীতকালের দিন, এমনিতেই ঠান্ডা ওখানে। তো ওখানকার যিনি সম্পাদক, তাকে কমরেড লেনিন বলছেন যে কমরেড, আমাদের এই মাঠে আজকে এই যে এত বিপুল জনসমাগম, তার মধ্যে আমার পার্টি সদস্য কজন? খুব কাচুমাচু হয়ে কমরেড বলছেন যে কমরেড লেনিন, আমাদের পার্টি সদস্য 9 থেকে 10 জন। একটু তিনি খুব কুণ্ঠার সঙ্গে বললেন, কারণ এই মাঠে 6-7 হাজার কি 8 হাজার লোক আছে, তার মধ্যে পার্টি সদস্য মাত্র 9 থেকে 10 জন। খুব কুণ্ঠা নিয়ে বললেন। কমরেড লেনিন হাত করে তুলে বললেন, কমরেড, তাহলে তো আমরা রাশিয়ায় আরেকটা বিপ্লব ঘটাতে পারি। এই কথাটা আমি আমার পড়াশোনার সময়ে যখন শুনেছিলাম, বুকের মধ্যে কাঁটা দিয়ে উঠেছিল যে তাই তো, আমরা মানুষরা, আমাদের যদি প্রত্যয় থাকে, আমরা যদি ক্যাপটিভ অডিয়েন্স হই, আমরা 5 জন বসে এখানে কবিতা পাঠের আসর করতে পারি, আমরা 10 জন বসে গল্প পাঠের আসর করতে পারি। আমাদের দরকার নেই প্রচুর মানুষের, কিন্তু যে কজন মানুষ থাকবে সেই কজন মানুষ তারা ক্যাপটিভ অডিয়েন্স হবে, তারা তাতে অংশ নেবে, তারা মনে করবে একাত্ম হতে পারবে। তাই আজকে যখন আমরা এখানে এই 20 জন লোক আছি, তখন এই বিশ্বাসটা নিয়ে আনন্দ হচ্ছে যে ইয়েস, আমরা রাশিয়ায় বিপ্লবের মতো আরো একটা বিপ্লব করে ফেলতে পারবো। ধন্যবাদ আপনাদের। আমাদের আজকের অনুষ্ঠান আমরা শুরু করি। সম্পূর্ণ অনুষ্ঠানের দায়িত্ব চন্দ্রনাথ ব্যানার্জির হাতে। আমাদের সম্পাদক এই সংস্থার পীযূষ মজুমদার এখানে আছে, যুগ্ম সম্পাদক নিত্যানন্দ ভট্টাচার্য রয়েছেন। ভালো লাগবে আপনাদের শুনলে আমাদের শ্রদ্ধেয় বোসদা, যিনি জল খুঁজে আনলেন যদি কাউকে জল দিতে হয় বাইরে দিয়ে ওদিকে কোয়ার্টার থেকে, কারণ জলটা নেই আমাদের যেহেতু, তিনি 83 বছর বয়সেও আমাদের চা করে খাওয়ান, যে এটা করে আনন্দ পান। তা এই মানুষটা রয়েছেন। আমি প্রথমে স্বাগত ভাষণ 2-4 কথা বলার জন্য পীযূষ মজুমদারকে আহ্বান করব। তারপর মাইক্রোফোন চন্দ্রনাথের হাতে যাবে, চন্দ্রনাথ সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার সশ্রদ্ধ অভিনন্দন গ্রহণ করব। নমস্কার। আজকের দিনে যে সিনিয়র সিটিজেনের অফিসে আপনারা যে সমস্ত সাহিত্যিক কবি এসেছেন, আমরা সিনিয়র সিটিজেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাবো যে আমরা এই হল ঘরে আপনাদের সহযোগিতায় আজকে যে একটা কবির আসর বসেছে, বা সমস্ত আবৃত্তি পাঠের বিভিন্ন ভাই বোন বা বয়স্করা এখানে পাঠ করবেন। আমরা মনে করি যে আমাদের সিনিয়র সিটিজেনের আমরা একটা বিরাট কাজ করতে পারলাম, যে আপনাদের সহযোগিতায় এই বয়সে আমরাও সিনিয়র সিটিজেন, আমার থেকে আরো বয়স্ক যারা এসেছেন দেখতে পাচ্ছি, হ্যাঁ, সবাই খুব উৎসাহ আছে, তাই আজকে এই প্রোগ্রামটা করেছেন। তার জন্য আমরা আমাদের সিনিয়র সিটিজেনের পক্ষ থেকে সকলকে আমরা ধন্যবাদ জানাবো। আগামী দিনে আপনারা আসুন আমাদের সাথে, একসাথে হাত মিলিয়ে মহিতবাবু বলেছেন যে আপনারা যদি কেউ সিনিয়র সিটিজেন মেম্বারশিপ নেন, আমাদের এখানে মেম্বারশিপ নিতে পারেন। 400 টাকা মাত্র লাইফ মেম্বার, আপনার সারা জীবনে আর কোনো পয়সা লাগবে না। একটা ফটো আর একটা আইডেন্টি প্রুফ দিবেন আমাদের এইখানকার সদস্য হওয়ার জন্য। এটাও আমারও আবেদন রইল সম্পাদক হিসাবে। আপনারা মেম্বারশিপ নিলে আমাদের সিনিয়র সিটিজেনের পক্ষ থেকে যেটুকু আমরা পারি আমরা সাহায্য করার চেষ্টা করি। যদি আমাদের কাছে যদি কোনো ফোন আসে, তার যদি কোনো অ্যাম্বুলেন্স প্রয়োজন হয়, কেউ যদি পাড়ায় যদি কোনো বিপদগ্রস্ত কোনো অসুবিধায় পড়েন, কেউ যদি কোনো সৎকারের ব্যাপারে যদি কোনো কাজের প্রবলেম হয়, আমাদের ফোন করবেন। মোহিত গাঙ্গুলি এবং সেক্রেটারি হিসাবে আমার আরো যারা জয়েন্ট সেক্রেটারি আছে, তারা আপনাদের যতটুকু সাহায্য করার জন্য আমরা এগিয়ে থাকবো। এই বয়সে আর কি করতে পারবো জানি না,
যতটুকু পারবো আপনাদের সহযোগিতা করব। আসুন, আমাদের মেম্বারশিপ আপনারা যদি গ্রহণ করতে চান, আমাদের কাছে আজকে ফর্ম থাকবে, আপনারা ফর্ম নিয়ে মেম্বারশিপ হতে পারেন। আর এই কবির আসর প্রত্যেক বছরই আপনারা করুন, আমাদের পুরো পূর্ণ সহযোগিতা থাকবে। এই বলে সবাইকে ধন্যবাদ জানাই আমি শেষ করছি। নমস্কার। একদম সরাসরি অনুষ্ঠান, দেরি করে লাভ নেই। রবীন্দ্রনাথ একটা কথা বলছেন, অতীত হইতে নিকটে বা বর্তমানে এবং দূর হইতে নিকটে আর মানুষের সহিত মানুষের সম্পর্কের সংযোগ সাধন একমাত্র সম্ভব সাহিত্য দ্বারা। সাহিত্য আমরা কেন করি এটা আর ব্যাখ্যা করে বলতে হয় না, কারণ সাহিত্য নিয়ে প্রচুর গবেষণা চলছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মেডিকেল সায়েন্সে এখন সাহিত্য নিয়েও চর্চা চলছে। ডাক্তারবাবুরা উপদেশ দিচ্ছেন যে আপনারা একটু গল্প করুন, হাসুন। আর সবচেয়ে আনন্দের বিষয়, আমাদের স্বয়ং ডাক্তারবাবু এসে উপস্থিত হয়েছেন। উনি আমাকে গতকাল ফোনও করেছেন, আমার মিস হয়ে গেছিল ওনাকে না জানানো। উনি একজন ভালো সাহিত্যিক লেখেন, আমাদের মানব মৈত্রীতেও লেখেন, আর সত্যি রসিক লোক। এবং আমাদের সিনিয়র সিটিজেন থেকে শুরু করে সব জায়গাতে উনি যোগাযোগ রাখেন, সেই জন্য ওনাকে আরেকবার ধন্যবাদ দিলাম। আর সবচেয়ে এখানকার বেশি ধন্যবাদ মহিন্দাকে। কেন? মহিন্দা আমার পিছনে লেগেছিলেন, মাস খানেক ধরে বারবার বলছেন চন্দ্রনাথ সাহিত্যিকদের নিয়ে একটা কিছু করা হোক, বয়স্ক লোক বরিষ্ঠ সাহিত্যিকদের নিয়ে কিছু করা হোক। তার আজকে একদম সফল ফসল, খুব আনন্দের ব্যাপার। এবার আমরা এক একজনকে ডাকবো, বেশি ভণিতা টনিতা নয়, সংক্ষেপে, তাতে অনেক সময় লাগবে। আর ছোট্ট যদি কবিতা হয় যে 2 মিনিটের মধ্যে, তাহলে দুটো বলতেই পারেন, কোনো ব্যাপার নেই। এখানে কোনো তো আমরা বিশাল কিছু করছি না, সবাই মিলে একটা ঘরোয়া অনুষ্ঠান, আনন্দ, ব্যাস। এই আনন্দটার জন্য আজকে উপস্থিত হয়েছে। প্রথমেই আমি ডাকছি ফণীভূষণ হালদার মহাশয়কে। উনি একজন ভালো সাহিত্যিক, সমাজসেবী। ওনার ওখানে আমি একটা করে এলাম অনুষ্ঠান, বিশাল অনুষ্ঠান করলেন। করুন। আমি একজন ডিএসপি চাকরি করতাম। আমার তো এই রুমে এই বসতাম, আমাদের আসতে হতো নানান ব্যাপারে। আজকের মোহিত বাবুকে ধন্যবাদ, আমার সম্পাদক এবং যারা আছে সবাইকে আমার নমস্কার। আমি মানপুর থেকে এসেছি, ভোর 4টে উঠছি, ঘুমাইনি, আজকে যাবো। মধুবু আমার বন্ধু। আর চন্দন কথাটা বলার অপেক্ষা রাখে না, একসাথে অনেক জায়গায় অনুষ্ঠানে ছিলাম। আমার বলার কিছু নেই, দুইটা কথা বলবো। কবিতা আর কি বলবো, এই যে আজকে ওয়েস্ট বেঙ্গল কমিটি আপনারা যেটা করছেন, এটা একটা গর্বের যে দুর্গাপুর স্টিল নয়, অ্যালো স্টিল নয়, এমএমসি নয়, মানে কোনো সংস্থার কথা বলছি না। আপনার কথাটা মূল্যবান, যে যেখানেই আছে 60 অ্যাবভ হলে সেই হি ইজ অলসো বিলঙ্গিং এজ এ সিটিজেন। যাই হোক, আমি বহুদিন ধরে করেছিলাম আশা, আমাদের ওয়েলফেয়ার কমিটির সাথে করিবে একটু ভালোবাসা। বল বুদ্ধি ভরসা, আগে বলতো মানুষ 40 মিনিট ভরসা। তো বলার কিছু নেই, আমি দু একটা কথা বলি এখানে। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে, এবং আমি একজন সদস্য হব। ধন্যবাদ। ধন্যবাদ হালদার বাবুকে। উনি কবিতার কচকচাইতে গেলেন না, হয়তো কোনো অসুবিধা আছে, জানি না। এইবার আসছেন যোগাচার্য ডক্টর দেবনাথ বাবু। উনি দুর্গাপুরের বুকে মধুসূদন দেবনাথ অনেক যোগাটোগা করান এবং সাহিত্যের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন। শ্যামপুর থেকে এসছেন। নমস্কার, সুপ্রভাত। আজকের মানবমন্ত্রী সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আহ্বানে এবং সিনিয়র সিটিজেন অর্থাৎ বরিষ্ঠ নাগরিকদের
যে ব্যবস্থাপনায় আজকে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে সকলকে প্রথমে আমি আমার আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানাই এবং উপস্থিত যারা কর্মকর্তা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই কবি সাহিত্যিকদের আজকে এইখানে একটুখানি সাহিত্য বাসর করার জন্য বা সাহিত্য আড্ডা করার জন্য অনুমতি দিয়েছেন, এর জন্য পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। তো আমি বর্তমানে যোগার সঙ্গে জড়িত আছি, অর্থাৎ দুর্গাপুর পতঞ্জলি যোগ সমিতি। আমি বরিষ্ঠ নাগরিক প্রোফাইল, নিজের কথাটা বললাম, মনে কিছু করবেন না। তো যোগার সঙ্গে আগে দীর্ঘ 12 বছর ধরে আমি জড়িত আছি। শুরু করছি। শরীরং মাধ্যম খলু ধর্ম সাধারণ, অর্থাৎ শরীর সুস্থ রাখার নাম স্বাস্থ্য, স্বাস্থ্যই সম্পদ। আমাদের যারা বয়স হয়েছে প্রত্যেকেই নানা রকম ব্যাধিগ্রস্ত, অর্থাৎ প্রথমত প্যানক্রিয়াসের সমস্যা ইত্যাদি ইত্যাদি, আরো হার্টের সমস্যা, সুগার থাকবে। তো এই যে আজকে যোগা শুধু আজকের নয়, বিগত হাজার হাজার বছর পূর্বে মুনি ঋষিরা তারা নিভৃতে পাহাড়ের গুহায়, তারা নিভৃত গভীর জঙ্গলে তারা যোগাভ্যাস করতেন। এই যোগাভ্যাস আজকের নয়, স্বামীজি নিজেই বলেন যে আমার কোনো কৃতিত্ব নয়, এটা হচ্ছে কি সেই মুনি ঋষিদের হাজার হাজার বছর আগে করতেন। তো এই যোগাসন করে আমাদের দেশে যারা ঋষিমুনি তারা নিরোগ জীবনযাপন করতেন, তারা দীর্ঘ যৌবনের অধিকারী হতেন এবং তারা ইচ্ছা মৃত্যু বরণ করতেন। এই জিনিসটা আজকে আমাদের যারা বয়স্ক এখানে সিনিয়র সিটিজেন, আমি কোনো কবিতার ভেতরে যাব না, এই 2-4 কথার মধ্যে বলবো যে এই যে যোগ করছি, যোগ করুন নিরোগ থাকুন, অর্থাৎ যোগই হচ্ছে প্রাণ। পৃথিবীতে যা কিছু আছে সমস্ত আমার দেহের ভেতরে আছে। এই দেহকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমার, আপনার, কেউ করে দেবে না। এর ভেতরে যে সমস্ত যা কিছু আছে অর্গান, যা সমস্ত ডাক্তারবাবু এখানে আছেন উনি ভালো বলতে পারবেন যে কতগুলো শিরা আছে, অপুষারা আছে, কতগুলো হাড় আছে, সমস্ত কিছু ক্রিয়া আজ সকালবেলা তো আমি করেছি। এবং আমি সকলকে বলছি যে আমার বয়স 76 বছর, আমি যোগা করি এবং যোগা করাই। আমার নিজস্ব শিবির আছে এবং আশেপাশে শিবির নিয়ে আমি শিবির চালাই, তাদেরকেও মাঝে মাঝে গিয়ে আমি উপদেশ দিই এবং তাদেরকেও শেখাই, আমার নিজের শিবিরেও করি। তো আজকে এই যে জিনিস, এই যে আজকে সারা পৃথিবীময় যে এই যে যোগ হচ্ছে, এর 21শে জুন আমাদের বিশ্ব যোগ দিবস আমরা পালন করি। সেই 21শে জুনটা অর্থাৎ যে পৃথিবীর যে স্বাস্থ্য সংস্থা, অর্থাৎ সেখানে তারা বলেছেন, সেখানে আপনার 70টা দেশ উপস্থিত ছিলেন, তারা বলেছেন হ্যাঁ এটা কোনো ধর্মের কোনো ব্যাপার না। একজন সন্ন্যাসী তিনি সারা পৃথিবী ঘুরে ঘুরে করেন এবং আমরা এই 70টা দেশে যারা আছি প্রত্যেকে এক কথায়, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি এই কথা প্রস্তাবটা তুলেছেন, সবাই এক বাক্যে হাত তুলেছেন, হ্যাঁ এটা কোনো ধর্ম নয়, এটা হচ্ছে ফর হেলথ, স্বাস্থ্যের জন্য। তো বিশেষ কিছু বলবো না, 5 মিনিট সময়। তো এর মধ্যেই বলছি যে যোগ করুন, নিরোগ থাকুন, নিজের শরীরকে নিজে রক্ষা করুন, কেউ করে দেবে না। আজকে বাংলা কথায় বলছি, আমি মরবো এবং আমাদের যত মুনি ঋষি দেবগণ সবাই মরেছেন, স্বয়ং ভগবান শ্রীরাম তিনিও দেহ রেখেছেন, শ্রীকৃষ্ণও দেহ রেখেছেন, আমরাও রাখবো, কিন্তু বিস্তারে হেগে মুতে লোককে চিন্তা বিরক্ত করে যেন না মরি, এইটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনারাও যোগ করুন, নিরোগ থাকুন, ভালো থাকুন।
সুস্থ থাকুক, এই কামনা করে আমার কথা শেষ করলাম। এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর উৎপল মুখার্জি মহাশয়। আসুন স্যার। উৎসাহ আমাদের ভীষণ রকম প্রেরণা দেয়। অনুষ্ঠানে যেভাবে উনি আসেন, সবাইকে সশ্রদ্ধ নমস্কার। সর্বশক্তিমান ঈশ্বর প্রণাম জানিয়ে কয়েকটি গতকাল আরম্ভী পত্রিকার সম্পাদক চন্দ্রনাথ স্যারের সাথে কথা বললাম। তো আমরা বাঙালিরা সবাই জীবনের কোনো না কোনো সময় কবিতা লিখেই থাকি, এটা আমাদের বাঙালিদের গর্ব একটা। তো একজন কবি হতে চেয়েছিলেন, আর বাবা বললেন, বাবা তুমি নির্দিষ্ট সময়ে কিছু না কিছু লেখার চেষ্টা করো। সে প্রায় 1 মাস মতন বসেই থাকলো, কিছু আসবে না। তারপরে একজন বিখ্যাত কবি সমরেশ বসুর জীবনী দেখছিলাম যে উনি সকালবেলায় নিত্যকর্ম করে রেডি হয়ে টিফিন বাক্স নিয়ে ঘরের দরজা বন্ধ করে একটা ঘরে ঢুকে যেতেন। সকাল 10টা 5টা ওটা ডিউটির মতন ছিল, ওই ঘরে বসেই সাহিত্য সমালোচনা করতেন। কবিতা সবাই কবি হবার জন্য লেখে না। 40 ভাগ প্রতিভা, 60 ভাগ ভাগ্য। আমরা কালিদাসের কথা জানি, ঈশ্বরের কৃপা থাকলে মুখং করতি বাঁচালন পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, এটাও জেনেছি। আমি ডাক্তার, প্রায় 65টা মতন দেশে ঘোরার সুযোগ হয়েছে। যোগাচার্য স্যার বলছিলেন রামদেব বাবার কথা, আমি ওনার সাথে 7 দিন যোগানসি প্রোগ্রামে থাকার সৌভাগ্য হয়েছিল। তো উনি যেমন বলছিলেন যে নিজের স্বাস্থ্য নিজের হাতে, করো যোগ রহ নিরোগ। আমাদের যে ইন্টারন্যাশনাল ন্যাচুরোপ্যাথি অর্গানাইজেশন আছে দিল্লিতে, 21শে জুন সারা বিশ্বব্যাপী এই যোগা দিবস বলে যোগা দিবস পালিত হচ্ছে। আপনারা শুনলে খুশি হবেন যে দুর্গাপুর, আমি ইন্টারন্যাশনাল ন্যাচুরোপ্যাথি অর্গানাইজেশনের বর্ধমান জেলার কোঅর্ডিনেটর, এবং দুর্গাপুরের এক মেয়ে ডাক্তারবাবু রোশনি মজুমদার বলে, তিনি এই সঙ্গীতে মানে প্রথম হয়েছেন। এটা আমাদের গর্বের ব্যাপার। যাই হোক, আজকের এই প্রচেষ্টা নিঃসন্দেহে সবাই তার প্রশংসা রাখে। আমি ছোটবেলায় আমার বাবার কাছে একটা গল্প শুনেছিলাম যে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামের ব্যাপার নিয়ে। তো একজন মুসলিম বাচ্চা ছিল রব্বানি, তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হয়েছিল। বাড়িতে এসে তার খুব জ্বর হয়েছে, তো বলছে কি চাই, বলে ওয়াটার। বাড়ি থেকেও ইংরেজি জানে না। 2 দিন ধরে সে ওয়াটার ওয়াটার করে মারা গেল। আলটিমেটলি ডাক্তারবাবু এলেন, তিনি বলছেন ও কিছু বলেনি, বলছে ওয়াটার ওয়াটার করে যাচ্ছিল শুধু। তো বললো হ্যাঁ, তো আপনারা দিলেন না? বলে আমরা তো বুঝলামই না। তো তার মায়ের দুঃখের জন্য একটা ছোট্ট কবিতা, রব্বানি রে রব্বানি, ওয়াটার ওয়াটার করে মরলি, বললি না রে পানি। মানে ছোট্ট গল্প, কিন্তু কতটা মানে রাখে আমার কাছে। এই আমি অনেক জায়গাতেই লেখালেখি, সুস্বাস্থ্য বলুন, আনন্দবাজারের অনেক জায়গাতে, আমাদের হেলথ ম্যাগাজিনে। তো 2টো কবিতা আমি আমার খুব প্রাসঙ্গিক বলে মনে হয়েছিল যে করোনার সময়, যদিও খুব সময় কম, তাও ওই একটা হচ্ছে সিজনটা খারাপ চলছে। গ্রীষ্মে খরা নেই, নেই কাল বৈশাখী বৃষ্টি, বৃষ্টিহীন বর্ষা নাই তাই সৃষ্টি। ফুটছে না শিউলি পদ্ম, নেই শিশির ভেজা ঘাস, নবান্ন হবে কিসে, হয়নি তো চাষ। রংহীন হোলি, নিস্তব্ধ কোকিল, জলহীন পুষ্করিণী, শুকিয়েছে বিল। ভক্তহীন মন্দির, বাজে না 7 ঘন্টা, নেই মসজিদে আজান, চারচে ঘড়ির ঘন্টা। জনশূন্য বাজার, রাস্তাঘাট, মাঠ, প্লেন ট্রেন গাড়ি নিশ্চল। সময় কি তবে থমকে গেছে? স্কুল কলেজ অফিস শুনশান, চোর নেই, নেতা নেই, পুলিশ নেই, সাধু নেই, সবই খবর, সেরা খবর, খবর করার লোকই নেই। ক্লিনিক হাসপাতাল রোগীহীন, অসুখ নেই, ডাক্তার নেই, রোগী যান নেই, সব যান নেই,
নেই কোনো মৃত্যু পথযাত্রী, মৃত্যুও নেই। শুনশান শ্মশান, দমেরা খালি বসে আছে, চিত্রগুপ্তের হিসাব গেছে থেমে। সিজনটা সবারই খারাপ চলছে। সম্ভবত আমাদের চলে যাবার আগে দৈব পাঠাচ্ছে এক পূর্বাভাস। আরেকটা, আমাদের এখন ইলেকশন, এই প্রসঙ্গে আমি ভিআইপি, জানো আমি ভিআইপি, অবশ্য মানুষের সৃষ্টি, কথা পদে আছি যতদিন, লাল নীল বাতিতে সাজানো গাড়িতে, সশস্ত্র অসস্ত্র মানুষের ঘেরাতে অযাচিত। অন্যের অসুবিধা জানি না, মানি না, মানতে চাইও না। অথচ ওই ওরা, আপনারা, আপনাদের জন্যই তো আমি ভিআইপি। ওই টাকাতেই তো আমি উড়ে যাই, গ্রামে গ্রামান্তরে, দেশ দেশান্তরে, উপভোগ করি বিলাসপূর্ণ এই জীবন, কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। সমাজ, সংসার, ঘর সবার থেকে সম্মানিত, উপেক্ষিত। ঘুড়ির মতো উঠছি, দুলছি, সুতোটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এভাবে আর কতদিন? সম্মান, মর্যাদা, অহংকার যা জুড়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে, হারানোর ভয়ে নিদ্রাহীন রাত্রি কেটে যাচ্ছে। তৈরি হয়েছে অগণিত শত্রু, আনাচে কানাচে, ঘরে বাইরে বিভীষিকার্থ। তবে কি আসন্ন আমার সেই শেষ দিন? কি হবে ভাবি ভাবি আর ভাবছি। সবুজ বাতির কনভয়, কোন ঘাটে কোন কাঠে অজানা। ভিআইপির আশা, বিচারণ কিন্তু কবিতা আমি লিখেছিলাম, খুব প্রাসঙ্গিক বলে আমার মনে হয়েছিল। আমি আর বেশি কিছু বলবো না, ছোট্ট আমার সশ্রদ্ধ প্রণাম। এই বরিষ্ঠ নাগরিক ওয়েলফেয়ার সমিতির সমস্ত সভ্যগণ, সফল সব প্রচেষ্টা আর এই সাহিত্য সম্মেলন। নমস্কার। অশেষ ধন্যবাদ ডাক্তারবাবুকে, ওনার চেম্বার ছেড়ে সময় করে আমাদের জন্য যে সময় দিয়েছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্য অমায়িক লোক, যোগাযোগ রাখেন, বরং যোগাযোগ না করলে উনি ধমকান, কেন আসেননি, কেন যোগাযোগ করেননি। এরপর আসছেন একটা চমকদারি নাম, ঝর্ণা মুখার্জি। এই অনুষ্ঠানটার নেপথ্যে কিন্তু ওনার ভূমিকা একটু বলা দরকার। কারণ যখন মহিন্দা বললেন, আমি সঙ্গে সঙ্গে ঝর্ণা থেকে ফোন করলাম, মেসেজ পাঠালাম যে এই ব্যাপার। ঝর্ণা ধরুন আমি আছি, কোনো চিন্তা নেই। অতএব ঝর্ণা থেকে আরেকবার ধন্যবাদ। আমরা এরকম সহযোগিতা যেন পাই। এবার ঝর্ণা দিয়ে আপনাদের কাছে পাঠ করছেন। নমস্কার। আজ এই যে সংগঠনটা তৈরি হলো, এর জন্য আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই আমাদের এই দাদাকে। তো আর যেহেতু 400 টাকা আমার দেওয়ার ক্ষমতা নেই, 400 টাকা দিয়ে আমি মেম্বারশিপটা নেব, এইটাই আমি বলে রাখলাম। যাই হোক, আমি বেশি সময় নষ্ট করবো না, সকলে আছেন, আমাকে আরেক জায়গায় যেতে হবে। আমি পাঠ করছি ছোট ছোট কবিতা। জেগে থাকা গান, এ যেন মধ্যযুগ, অপমানে জড়াচ্ছে চাষি, ম্যাজিকে বিকোচ্ছে নারী সভ্যতার হাটে। হাতে লিখে আজ ডাকে পাঠালাম চিঠি। চুপ রাজ্য, ঐক্য বাক্য হারাচ্ছে মেধা, মন সবুজ ইচ্ছেগুলো বর্ণ মাখে না। নেই আমার গল্পগুলো গোপাল রাখালের, রাত মাখে সৌজন্য শিষ্টাচার হাটে বেপথে। বেমালুম ভুলে ধর্মের নতুন হাটে পুজো পাঁচালি, পরিতাপ সফলতার যোগফল নামায় সন্ত্রাস। শতাব্দীর ঘরে ঢোকে ভুল ইতিহাস, ইচ্ছেরা ছবি আঁকে পৃথিবী ছড়িয়ে তোমার শেকড়। সত্য ঠিকানাটা জানাও ঈশ্বর, ইচ্ছেদের ভাসিয়ে দেবো তোমার ঠিকানায়। ঠিক অক্ষরের কাছে আমি নত জানি, নতুন ভেজা মেঘ উঁকি মারে আলো। আমাদের পায়ের ছাপ শির দ্বারা যেদি এক টান 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 গিয়ে চলা জেগে থাকা গান। পরের কবিতাটা নির্মিতে একা। দু চোখে বৃষ্টি, নিখুঁত শব্দেরা বাসা বাঁধছিল নরম জ্যোৎস্নায়। এ ডালে ও ডালে আঁচল মাখছিল বকুল কোলাহল। দরজায় ধাক্কা মারল দম বন্ধ সর্বনাশ। এক ঝাঁক অন্ধকার হাত পা ছড়িয়ে
বেসামাল মহুয়ার গন্ধ, দুপুর রোদ্দুরে টালমাটাল উন্মাদ চুষে নিল আমার পৃথিবী। পোড়া ক্লাব ঘরে ছেনি হাতুড়ি ভাঙছিল আমার শরীর। অতিথিরা শ্বাস টানছে, উষ্ণতা কমিয়ে কে যেন বলল, ঘুমা এখন রাত অনেক। স্বপ্নেরা শেষবারের মতো চোখ খুলে বলল, তুমি কোথায় মা? আমি আর সে একই মঞ্চের শিল্পী, তফাৎ একটা, সাদা কাপড়ে মোড়া সে আজও ক্যানভাসে শুয়ে, আমি হাঁটু মুড়ে পর্দার বদলে মুখ ঢাকা ওড়নায়। ডায়েরির প্রতিলিপি পাইনি এখনো হাতে, রাজনীতি গল্প করে প্রতিদিন, অথচ মৌনতার ভিড়েই যে কবিতা বাঁচা যায় না। আপনারা লক্ষ্য করেছেন ঝর্ণাদির গলাটা একদম কম বয়সী ভদ্রমহিলা। আমি তো ফোনে প্রথম বুঝতেই পারিনি ঝর্ণাদির বয়স কত হবে। দারুণ গলা আছে, গলাটা এত সুন্দর কবিতা পাঠিয়েছে চিন্তা করা যায় না। এবার আপনাদের কাছে অনুরোধ, আমরা বইগুলো এনেছি, দেবো সবাইকে। একবার মাঝে বইগুলো উদ্বোধন করে দিই, সবাইকে একটি করে উদ্বোধন এই করো, সবাই মিলে একসাথে আমাদের বই বারোপত্রী আমাদের অসংখ্য সংখ্যা। ধন্যবাদ। চণ্ডীদা সবাইকে একটা করে দিয়ে দেবেন। নেক্সট আসছেন গিরীন্দ্রনাথ চাকি, আসুন। আমি গিরীন্দ্রনাথ চাকি, বয়স 84, এই মে মাসে 85-তে পড়ব। আমি এই লেখালেখি, তাছাড়া মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি, মানুষকে নিয়ে সারা জীবন আমার থাকা। বরং এখন বদ্ধ ঘরে, করোনা এসেছে, আমি রিটায়ার্ড হয়ে আজ এতদিন ধরে ঘরে বসে আছি, তবু মানুষের কথাই তো সবসময় মনে হয়, যার জন্য লেখালেখি করি। আর লেখালেখির যে আমার যে খুব একটা কোনো নাম বা মুন্সিয়ানা আছে তা নয়। আমি এই যারা আছেন ঝর্ণাদি, মোহিতবাবু, এদের কাছ থেকে শুনে শুনেই, এরাই আমার শিক্ষক। মানে এদের কাছ থেকেই শিখে শিখে কিছুটা আমি লেখার চেষ্টা করি, একটা কবিতা পড়ব। তো মানুষকে নিয়ে এই যে প্রচেষ্টা আপনারা করছেন, যে খুব ভালো উদ্যোগ, যে আমাদের মনির জবাব দিয়েছে, আমাদের কাজ শেষ হয়ে আছে তা না। মানুষের জীবন তো একটা কন্টিনিউয়াস প্রসেস, সারা জীবনেই চলবে। তবু মানুষের ভিতরে, মানুষকে নিয়ে কাটানো, আমার সংসারে, আমার পরিবেশের ভিতরে, সবার ভিতরে ওই মানুষকে নিয়ে চলতে গেলে কত ক্ষত বিক্ষত, এই মানুষকে নিয়েই আমাদের যত কিছু কারবার। একটা আমার আজকে এই ছোটবেলাকার একটা কবিতা মনে হচ্ছে, একটা কবিতা, ছোট্ট কবিতার একটা অংশ। মানুষের ব্যবহারে জ্বলিয়াছি বারে বারে, রাগ করে নির্জনেতে করেছি গমন, সেখানে প্রকৃতি এসে সম্মুখে দাঁড়ায় হেসে, দিয়েছে প্রেমের তরে গাঢ় আলিঙ্গন। তার প্রেমে মগ্ন হয়ে দ্রবীভূত প্রায় হয়ে পরিবর্তে কিছুদিন সময় যখন, পরে ভালো নাহি লাগে, কেবলই যে মনে জাগে প্রিয়তম মানুষের মোহন আনন্দ। এই মানুষের মুখগুলো, যার সঙ্গে অফিসে একদিন হয়তো আমার কথান্তর হয়েছিল, সে মানুষটাকেও যদি আমি চণ্ডীদাস মার্কেটে আমি যদি 10 বছর পর দেখা হয়, ও কি আবেগ, কি পুরো, কেমন আছো ভাই, যাক কথা বাড়াবো না, এই মানুষেরই কথা, এটা ভালো উদ্যোগ। আমি আমার একটা কবিতা আমার এই বই থেকে পড়ছি। আমার বইটা হচ্ছে কবিতার বই, বইয়ের নাম হচ্ছে অদ্ভুত আধার এক। অদ্ভুত আধার এক জীবনানন্দের বিখ্যাত কবিতার নাম। অদ্ভুত আধার এক। আর সত্যিকারের সময়টা আমি তো দেখেছি অনেক কিছু,
আজ 85 বছরে পড়তে যাচ্ছি, কত পরিবর্তন দেখছি বিজ্ঞানে, সাহিত্যে, মানুষের ব্যবহারে। কিন্তু রাজনৈতিক কথা নিয়ে আলোচনা করব না, আর তারই হয়তো কিছু ইয়ে আছে, আবছা কথা এর মধ্যে আছে। আমি একটা কবিতা এটা থেকে পড়ছি। সময়টার গভীর অসুখ, এ বড় সংকট কাল, রাতে মা শিশুর হাসি চুরি গেছে, সে হাসি পাহাড়ের উষালগ্নে মিলিয়ে যাবে এখনই। পর্যটক ধৈর্য ধরে কৃষ্ণমেঘ দেখে, প্যাভেলিয়নে আলো জ্বলল, শিল্পীরা প্রশংসা পেল, বেজে উঠল বিজয় দামা। আপনার তো সুচিল বড়, থামান দেখি কাজিয়া হাঙ্গামা। সাম্মানিক দক্ষিণা মিলবে, পাওয়া যাবে দক্ষিণের প্লট, পুকুর বোজানোর বাটোয়ারা কিংবা মানি কাঠ। অবধূত নামলেন মেঘালোক থেকে, আত্মমগ্ন ধ্যান গম্ভীর মুখ, নামাবলী ছোপতনু রুদ্রাক্ষের প্রবালের সুখ। মুখে উঠছে রামধন গীত অনর্গল, গুপ্ত কক্ষে মিটিং হলো সারা, চোখে মুখে সহস্র ইশারা কৌতুক। লনে সাংবাদিক করমর্দনের ছবি বিলি হলো, তৈলমর্দনে দুই পক্ষই দক্ষ কূটনীতিক। এবার ছবিওয়ালা এলেন, ফটো তুললেন জনপ্রিয় ঘাম মোছা মুখ। দুষ্ট ব্রণটি এখনো জেগে আছে পাংশুটে, সুন্দরের মুখে একই গভীর অসুখ। নমস্কার। 3টে জিনিস উঠে এলো: আত্মসমীক্ষা, আবেগ, ভাব। সাহিত্যের 3টে মূল সূত্র কিন্তু। আত্মসমীক্ষা না হলে সাহিত্য আসে, ভাব না হলেও সাহিত্য আসে, আর আবেগ না থাকলেও সাহিত্য আসে না। এই যে আমাদের পালবাবু রেড ক্রসের জয়েন্ট সেক্রেটারি 700 কবিতা লিখে ফেলেছে। এবারে আপনাদের সামনে কবিতা পাঠ করতে আসছেন ফিরিঙ্গি চণ্ডীদাস চ্যাটার্জি। আসুন স্যার। নমস্কার সকল প্রবীণ নাগরিক কবিবৃন্দদের আমার আন্তরিক শুভেচ্ছা। আমি দুর্গাপুরেরই ফিরিঙ্গির বাসিন্দা। আমি কর্মী ছিলাম, আজকে মানবময়টির সম্পাদকের সঙ্গে যুক্ত হয়ে কিছু লেখালেখি করছি। মানেই যে আমি কবি তা নয়, ছোট একটা লেখালেখির জায়গায় আছি। আমার সব থেকে ভালো লাগছে আজকে এই সিনিয়র সিটিজেনের উদ্যোক্তায় আমি উপস্থিত হতে পেরেছি, তার জন্য ধন্যবাদ জানাই সকল সিনিয়র সিটিজেন কর্মীবৃন্দদের এবং সকল দুর্গাপুর প্রবীণ নাগরিকদের। বেশি কথা না বাড়িয়ে আমার একটা ছোট্ট লেখা। আমরা প্রবীণ, আমরা সবাই ভারতবাসী, পশ্চিম বাংলার দুর্গাপুরে থাকি। মোরা প্রবীণ নাগরিক, 60 বা 60-এর ঊর্ধ্বে মানুষজন থাকেন সারা বাংলায় চারিদিক। কেউ করতেন অফিস বা কলকারখানায় চাকরি, এখন পাই অনেক সময়, তাই লেখালেখিও করি। এতেই পাই শান্তি অনেক, মন আনন্দে ভরি। বয়স একটা সংখ্যা মাত্র, দিন দিন বেড়ে যাবে। প্রাণায়াম যোগ ব্যায়ামে শরীর স্বাস্থ্য ভালো হবে। সকাল সন্ধ্যায় আমরা হাঁটে কারো কারো ভালো, ছোট্ট ছোট্ট শিশুদের সাথে মিশে সময় কাটে। মানবমৈত্রীর পত্রিকার সম্পাদক মহাশয়ের জন্য আজ হয়েছে সব প্রবীণরা এই একসাথে। ঈশ্বর কাছে প্রার্থনা করি সব প্রবীণরা সুস্থ থাকুন, লিখতে পারে কবিতা আরো ভালো যাতে। নমস্কার। ধন্যবাদ চণ্ডীদাস চ্যাটার্জিকে।
এবার নিত্যানন্দ বাবু আমাদের কবিতা পাঠ করবেন, বক্তব্য কি রাখবেন? শুভ সকাল। সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। আমি এই সাহিত্য জগতে খুব একটা যুক্ত নই, কিন্তু সবার সঙ্গে মিশতে মিশতে কিছুটা অংশীদার হয়ে গেছে। এই মধুসূদন দেবনাথ, ওনার সঙ্গে আমার 70 দশক থেকে পরিচয়। এরকম বহু লোকই আছে যাদের সঙ্গে আমার পরিচয় আছে। আমি খুব ছোটবেলা থেকে ছোটদের নিয়ে কাজ করি। আর আজকে আমার খুব আনন্দ হচ্ছে যে ডাক্তারবাবু আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমাদের যে রথের মেলা হয় এখানে, সেই মেলাতে উনি একদিন বিনা পারিশ্রমিক সবারই দেখভাল করে এবং চিকিৎসা করে। এটা আমাদের খুব গর্বের। মানুষের মনটাই বড়, টাকা আসবে যাবে, কিন্তু এই আনন্দ মানুষের সেবা করে যে পাওয়া যায় সেটা বলে বোঝানো যায়। আমি ছোটদের সঙ্গে যেহেতু করি, দুটো ছড়া, ছোট্ট দুটো ছড়া। একটা ছড়া হচ্ছে ছোটদের উপযোগী। রোদ বাদলে শরীর গড়, রোজ সকালে ব্যায়াম কর, ছুটতে হবে অনেক দূর, তবেই পাবি দুর্গা। কপাল বেয়ে পড়বে ঘাম, গাছের ছায়ায় তবেই থাম। ছোটদের এই ছড়াগুলো করানো হয় ফিগার। আরেকটা ছোট্ট ছড়া, হাতি সিং পালুয়া, ভারীটার যা, ইয়া বড় ট্রাক্টার, ইয়া বড় না, লাঠি দিয়ে হাতি মারে, সোজা কথা নয়, দুনিয়ার কাউকে সে করে না তো ভয়। মোটা মোটা রোটা খায়, ডালে খায় হিং, 3 বেলা বৈঠক মারে বীর হাতি সিং। এই দুটো ছড়া বললাম। আরেকটা ঠিক আছে, আরেকটা যখন বলছে আমি বলি। আকাশে রেতের বেলা, তারার মেলায়, ভাঙা ওই বাড়ির কাছে মস্ত একটা কুয়ো আছে। কুয়োর ভেতর কুলা ব্যাং ছড়িয়ে আছে লম্বা ঠ্যাং, ডাকছে কেবল কোয়াক কোয়াক, লাফিয়ে ওঠো ধরা। ধন্যবাদ। ধন্যবাদ নিত্যানন্দ বাবুকে। এবার কৃষ্ণাদি আসেনি, তাহলে একটা রেস্ট দেবো। আমি বাতাসে চিনি চা। আমি কবিতা বলছি। টুপটাপ ঝরে পড়ে শিশির বিন্দু, শীতল পরশ মাখে কিশোরী দুর্বা, বিদ্ধ হয় চেয়ে থাকে মুখ তুলে আরেক রাত্রি শেষের প্রতীক্ষা। বর্ষায় গোলাপের সৌন্দর্যে মাতন লাগে, কেঁপে ওঠে ত্রস্ত যৌবন, উথাল পাথাল ঢেউয়ের দোলায় ঝর্ণা নামে নীল পাহাড়ের বুক চিরে। পলাশ রাঙা ফাগুন বেলায় উদাসী বাউল গান গেয়ে যায়, বাজে সাথীহারা কোন সে এক করুণ সুর। ধরা দিতে চায় অধরা প্রেম, চঞ্চল অলির গুঞ্জনে, পুষ্পিত মুকুলের প্রেমময় মায়ার চিরন্তন খেলা। আমার মানুষ লোকের সবুজ বাগিচায় ফুল হয়ে তুমি ফুটলে বলে, নীলাভ আকাশ বিছালো মেঘের ছায়া, বলাকারা সব মেললো বাখা নিঝুম মস্তা চালিয়ে। ফুল না হয়ে ভাবছি তুমি এমন হতে যদি, শান্ত শীতল দুকুল ছাপানো নদী, একটু তবে সান্ধ্য অবসরে জুড়িয়ে নিতাম ক্লান্ত হৃদয় খানি তোমার
ফুল না হয়ে ভাবছি তুমি এমন হতে যদি, শান্ত শীতল দুকুল ছাপানো নদী, একটু তবে সান্ধ্য অবসরে জুড়িয়ে নিতাম ক্লান্ত হৃদয় খানি, ফোনে বসে তোমার ঘাটের পর তোমার দুটি মায়ায় ভরা চোখের তারায় হারিয়ে যেতাম কোন সুদূরের দেশে, পুষ্পিত সে মিলন গাথায় সাঁঝের কিরণ নিয়ে উঠতে ভেসে কুসুম কলি নদী ঢেউ ভেসে, মাথার উপর একলা আকাশ নীরব চাহনিতে বরণ করে নিত স্নেহের বাহুডোরে, কুসুম তরি চলত ভেসে সবসময় কে কে। নমস্কার। পরের শিল্পী রেণুকা মুখার্জি, আমাদের মানব মৈত্রী কিন্তু কবিদের বাড়িতে বাড়িতেও অনুষ্ঠান করছে। আপনারা এই করোনাতে অনেক বয়স্করা যেতে পারছেন না, সেই জন্য আমরা বাড়িতে গিয়েও হাজির হচ্ছি, আলোচনা চর্চা করুন, মন আনন্দ থাকবে। নমস্কার, আমি রেণুকা মুখার্জি, এখন গৃহবধূ, 2-4 লাইন লিখি। তো আজকে এখানে এসে এই চাকরিটাকে যা দেখলাম, যা উদাত্ত, যা গম্ভীর, যা সুন্দর গলা, আর যা তার ভাব ভাবনা, তার পাশে আমার ভূমিকা নিতান্তই আটকা। ঝর্ণাদির তো প্রশংসা হয়েছে, ঝর্ণাদির যে রূপটা আপনারা দেখেছেন তার চাইতে অন্য রূপ আমি দেখেছি, মানে অনলস করবি। আর কৃষ্ণাদিও তাই, এরা এত বলবো ডিভোটি, এত মানে পরিশ্রমী, এত উৎসর্গীকৃত প্রাণ সাহিত্যের প্রতি কমই আছে। তবে আমি প্রার্থনা করব আজকে যে চারা গাছটির জন্ম হলো সে মহিরুহ হয়ে উঠুক। আর আমার একটু দুঃখ হচ্ছে, আমরা এই মাত্র 4 জনই এখানে এসেছি মহিলা, আপনারা অনেকজন এসেছেন, তার মধ্যে আমরা মাত্র 4 জন। তো এইটা যদি আর একটু পারে তাহলে আরো আমাদের ভালো লাগে। এই আর কি, আমি 5 মিনিট সময় পাবো, 1 মিনিট একটা কবিতা পড়ার পর যদি সময় থাকে আর একটা পড়ব। নমস্কার, আমার কবিতার নাম মা। মাকড়সার জাল বনে নিজের চারিপাশে ভাবে পারিজাত এখানেই ফুটবে, কোলের কাছে কয়েক টুকরো হিরে, ধুলোর বলে টুকুটি খেলার ছলে, স্নেহে মমতায় কোমল শরীর নমনীয় সুখে। শাবকেরা উড়ে গেছে নতুনের সন্ধানে, শূন্য বাসা একা একা জাগে, শব্দ তরঙ্গে মেটে না তৃষ্ণা, ছুটে যায় ধ্রুবতারা। যে হাতে হাত রেখে হেঁটেছিল গভীর অরণ্যে নির্জন উপত্যকায়, নিঃশব্দে মিশে গেছে অসীম শূন্যে। নুয়ে পড়া বাঁশ ঝাড় কাপে সান্ধ্য বাতাসে, জলে চললে সব চাওয়া পাওয়ার শেষ পঞ্চভূতে। ঈশ্বর করাই ঈশ্বর নেই, ডাক দেব কাকে? এক মুঠো ছাই, এক রাস অভিমান, বড় প্রজন্মের হাতে। নমস্কার। পরিযায়ী শ্রমিক আমার দ্বিতীয় কবিতা, পরিযায়ী শ্রমিক। এই ঘটনার বিষয়বস্তু আপনাদের সবার জানা। হীরের দোকানের এক দল শ্রমিক চলেছেন নামহীন সংখ্যাহীন পরিযায়ী পরিচয়। বহু কষ্টে এক অর্জিত এক খণ্ড হীরে এক শ্রমিকের কাছে প্রিয়তমার প্রিয় উপহার। পিচ করা রাস্তা, সূর্যের নির্মম চোখ, বাষ্পহীন বাতাস, ট্রেনের চাকায় ট্রাকের তলায় কত শত প্রাণ, সবই তো কানে আসে, তবুও পথ চলে ওরা।
কখনো শুকনো রুটি দুখানা, কখনো বা শুধুই উপবাস, শীর্ণ শরীর শূন্য পাকস্থলী, তবুও পথ চলা। শেষ সম্বলটুকুও শেষ, মৃত নক্ষত্রেরা ইশারায় ডাকে, চাঁদের সৌন্দর্য নয়, ক্ষয়ে যাওয়া শরীর দেখে ওরা। এবার যে যার পথে একা, আশায় বেঁধেছে বুক, প্রিয়তমার অনামিকায় হীরের আংটি, স্বপ্ন দু চোখে। ওই তো ছুরিনামা বট, শান্ত শিরিষ, ঘোষপুকুর, পোড়ো মন্দির, আবেগে শরীর কাঁপে। পরিযায়ীর ঠাঁই হবে না গ্রামে, কারা যেন হাঁকে, দিগন্ত ছুঁয়ে অন্ধকার নামে, লতায় পাতায় ছোপে ধারে রাতের শিশির ঝরে। প্রেমিকের শেষ নিঃশ্বাসে জোনাকিরা জলে, উড়ে যায় কিছু গরম ছাই, নির্নিমেষ চেয়ে থাকে প্রেম, নক্ষত্রের চেয়েও উজ্জ্বল এক খণ্ডহীরা। নমস্কার। ধন্যবাদ। রেণুকাদি কথাবার্তায় গর্বিত, দারুণ আনন্দিত। এরপরে দিবা বিশ্বাস। উনি প্রথমেই এসেছিলেন সবার আগে, সেটা আমি না চান্স নয়, এটা আপনাকে না আপনাকে বিশ্রাম দিলাম। কেন বলুন তো, কত দূর থেকে এসেছি কষ্ট করে, আমার তো একটু ব্যথা হয়, আমি তো একটু অনুভব করি। আসুন। খুব ভালো লাগছে। কিন্তু আমি সাহিত্য পাঠের আসন জানতাম না যে হচ্ছে সাহিত্য। খুব ভালো লাগছে আজকে সকালে এসে, সকালটা খুব সুন্দর লাগছে। আমি গান করতে পারি খুব সুন্দর, আরো সাত পাল্টানো হবে। নমস্কার, এটা বসন্তকাল, তাই আমি একটা বসন্তেরই গান গাইছি। মনে যাচ্ছে না, খালি করে এমনিও গাইছি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার অসুখে কি সুখে অলক্ষণ লাগলো আমার অকারণের সুখে। তোমার অসুখে কি সুখে অলক্ষণ লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝড়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা। তোমার ঝাবের গলে মরমরিয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। আমার আপন হারা প্রাণ, আমার ধন ছেঁড়া প্রাণ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। যা প্রোগ্রাম আমার মোবাইলে জানাবেন, কারণ অর্ধেক জানি অর্ধেক জানতে পারি।
আজকে কবিতা আনতে পারিনি, আমি অনেক সুন্দর সুন্দর করোনা নিয়ে কবিতা লিখেছিলাম, কিন্তু আমি জানি না যে এটা সাহিত্য ঘটে। আবার হবে, আবার হবে। আচ্ছা ঠিক আছে, আমার ফোন নাম্বার যেটা দিয়েছি ঠিক আছে, ওটাতেই হোয়াটসঅ্যাপে দিলে আমি পাবো। ধন্যবাদ দিওয়ালিকে। আমরা এই জন্যই ফোন নাম্বার নিয়েছি যে সকলের সঙ্গে যোগাযোগটা করা যায় না। আমরা চেষ্টা করব বারবার এটাকে করা যায় কিনা প্রতি মাসে। এরপরে আমাদের কাছে আসছে রেড ক্রসের জয়েন্ট সেক্রেটারি, আমাদের সদস্য অভিজিৎ পাল মহাশয়। আসুন। নমস্কার আপনাদের সকলকে। আমি প্রথমেই আমার সিনিয়র সিটিজেন কমিটিকে ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য। এটা একমাত্র হয়েছে আমাদের মাস্টারমশাই সহযোগিতায়। মাস্টারমশাইকে আবার অনুরোধ করবো প্রতি মাসে মাসে যেন উনি এটা করেন, তাহলে আমরা আরও উপকৃত হব। আমার যা লেখা সবই মাস্টারমশাইয়ের কল্যাণে, আমি কিছুই জানতাম না। এখন আমি 750 কবিতা লিখেছি, 150 গল্প লিখেছি, সবই ওনার জন্য। সুতরাং ওনাকে প্রথমেই ধন্যবাদ জানাই। আচ্ছা, আমি আমার প্রথম কবিতা শুরু করছি। 5 মিনিট হাতে সময়, তার মধ্যে যতটা হয় করি। অভাগিনী। কথায় আছে অভাগিনী যেখানে যায় সাগর শুকায় যায়। নেই কোনো মূল্য আজ এই কথা বর্তমান শিক্ষিত সমাজে ভাই। জন্মলগ্ন থেকে কি কেউ হয় অভাগিনী? পরিস্থিতির চাপে পড়ে পিতা মাতা, স্বামী, সন্তান, কন্যা, ভগিনী তাদের শুধু কথার ধরে। কন্যার বিয়ের পর গিয়ে শ্বশুরবাড়ির সংসারে দৈবাৎ বিপদে কোনো ঘটনা যদি ঘটে যায়, সব দোষ তখন তার ঘাড়ে গিয়ে করে নানা রটনা। প্রতি দেবতাকে যতই ভক্তি শ্রদ্ধা করুক না, অকারণে হলে কিছু স্ত্রীকে অপয়া হতে হয়, পেয়ে সবার যন্ত্রণা, সব অপবাদ ছুটে যায় তার পিছু। ছেলে বৌমার সংসারে বিধবা জননীর বদনাম হয় অভাগিনী। এইভাবে যুগ যুগ ধরে রমণী নারীর পথ হয়ে যায় মরণী। নমস্কার। অস্থিরতা। অহিংসার পীতস্থান ছিল মোর দেশ। জাতি, বর্ণ, ধর্মে ছিল না কবু ভেদাভেদ। আজ কেন এত অস্থিরতা, এত হিংসার বলি? দেশ মাতার বীর শহীদদের কথা একটু ভেবে চলি। ফাঁসির মঞ্চে তারা গেয়ে গেল গান, জীবনে জয় গান। কেন তাদের আদর্শ হারিয়ে মানুষের যাচ্ছে প্রাণ? এসব সবাই একসাথে এই প্রতিজ্ঞা করি, ভারত মাতার সম্মান মোরা বিশ্বে তুলে ধরি। নমস্কার। ধন্যবাদ অভিজিৎ পাল মহাশয়কে। এরপরে বিনন্দ কিশোর দাস, আসুন। আমি বিনয়েন্দ্র কিশোর দাস 2017 সাল থেকে শিক্ষকতা করছি। 1970 সাল থেকে, আর 2009 রিটায়ার করেছি। তারপরেও কিছুদিন পড়িয়েছি। যাই হোক, আমি এই কদিন আগে 13ই জানুয়ারি আমাদের ছাত্ররা, আমাদের সিনিয়র সিটিজেন সব মাস্টারমশাই রিটায়ার করেছে, তাদেরকে একটা পুনর্মিলন উৎসব করেছিল। সেই উৎসবটার স্মৃতি মনে পড়ছে। তাদের যে আন্তরিকতা, একটা ছেলে প্রত্যেক স্যার সম্বন্ধে বলতে বলতে কেঁদে দিয়েছে। তো আজকের এই উৎসব, এটাকে আমি উৎসব বলছি। ক্ষুদ্রতা দিয়ে কোনো উৎসব ছোট অল্প লোক হলে উৎসব হয় না তা নয়। আন্তরিকতায়, নিষ্ঠায় এটা যেন আমার মনে হচ্ছে একটা উৎসব হয়ে উঠেছে। আর আমি গান্ধীজি একজন বিদেশি খোলে ইন্ডিয়ার খুঁতগুলো ধরত। গান্ধীজি তাকে বলেছিলেন ড্রেন্স ইন্সপেক্টর। তা আমি ড্রেন্স ইন্সপেক্টর নই। আমি আপনাদের মধ্যেই একটু আত্মসমালোচনা করছি
যে এই সিটিজেন বানাবে না, দ্বিতীয় সিটিজেন CITI হবে। তাড়াহুড়ো এটা ভুল হয়ে গেছে, আশা করি এটা করে দেবেন। এটা আত্মসমালোচনা, নিজেদের নামটা তো আছে। আর আমি এখানে এইটা সত্যিকারের উৎসব মনে করছি। আমাদের একঘেয়ে জীবন বিরক্তিকর। এই ঝর্ণাদি ফোন করেন, কৃষ্ণাদি ফোন করেন, রেণুকাদি ফোন করেন, এই মহিতবাবু ফোন করেন, ফোনে ফোনে যোগাযোগ। সামনাসামনি যে একটা ব্যাপার আপনারা করে দিলেন, এটাকে আন্তরিক একটা উৎসব মনে করছি। তা আমার প্রথম কবিতা উৎসব। চারপাশে আপাত উৎসব, আসলে ঠেকি টেলিগ্রাম আজ। নীরবতায় সড়ক উৎসব, হাসছে সবুজ হয়ে কুজন সোনা গাছ বনে। এক ঘরে হারানো কেউ ফিরে এলে চারপাশে অনেক বুকে সুখ। এক বুক ধুক ধুক করলে অনেক মন যেন পাতাহারা আমলকি গাছ। উৎসব আজ খুব ছোট পরিসরে, উৎসব শুয়ে আছে 80 বছরের দাদুর মতো। আরেকটা ছোট্ট কবিতা পড়ছি। ঘুড়ি, আমরা সবাই ঘুরি, সেটাই বলতে চাইছি। লাটাইয়ের সাথে যুক্ত সব ঘুড়ি, মেরে ঝলমলে সব ঘুড়ি, একদিন অমোঘ ফোকাট্টা হব। দাদু বলতেন শুধু সুতো ছেড়ে যাবি, তবেই ঘুড়ি মাঠ পুকুর বন ছাড়িয়ে বহতা নদীর ওপর নীল নীল আকাশের কাছাকাছি যাবে, পাবে অনেক অক্সিজেন। সে কথা না মেনে অকালে ভোকাটটা এড়াবো ভেবে ঘুড়িকে শুধু লাটাইয়ের কাছাকাছি চারপাশে চোখে চোখে রেখেছি সুতো গুটিয়ে গুটিয়ে। অন্যের লাটাইয়ের সুতো গোপনে নিয়ে সুতো গুটিয়ে গুটিয়ে নিজ লাটাইয়ের ভুঁড়ি বাড়িয়েছি। আকাশ ছোঁয়া সবুজ মাঠ পাইনি, পেয়েছি দুপাশে ঝোপঝাড়, দিনে কিছু চাপ চাপ আধার, কাঁকুড়ে মাটি অলি গলি। নমস্কার। এবার আমাদের এই যে পুরো অনুষ্ঠানটিকে যিনি রেকর্ডিং এ রাখছেন, সেই আমাদের কনিষ্ঠ ভাই বলুন, ছেলে বলুন, ভাইপো বলুন, কৌশিক রায়ের জন্য একটা বিশেষ হাততালি দেওয়া উচিত। ও পুরো অনুষ্ঠানটাকে আমাদের রেকর্ডিং করছে, প্রত্যেকের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, বাড়িতে বসে সবাইকে নিয়ে আরাম করে দেখবেন। এর জন্য কৌশিককে ধন্যবাদ। ও শান্তি থাকুক, সুখে থাকুক। এবার কোলে বাবু আসছে, আসুন কোলে বাবু। যারা সই করেননি দয়া করে খাতায় সই করবেন, নতুবা নামটা বুঝতে পারবো না। হ্যাঁ, আর যারা আমাদের সদস্য হতে চান, পীযুষ দা ফর্ম নিয়ে ঘুরছেন। এরপরে অশোকনাথ মহাশয় প্রস্তুত থাকবেন। উনি নিজের ব্যবসা ছেড়ে এসছেন, ভীষণ উৎসাহে আমাদের উৎসাহিত করছেন। নমস্কার। উপস্থিত সকলকে আমার এই বসন্তের ছড়া পাতার দিনে সকলকে জানাই আমার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা ও অভিনন্দন। আজকের কবিতাটা আমার লেখা, কবি প্রেমেন্দ্র মিত্র। একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে তো দেবতার মতো।
পরবর্তীকালে এই সমাজ ব্যবস্থায় সে আস্তে আস্তে তার দিক পরিবর্তন করে চলে যায় অন্যদিকে। এইরকম এক কবিতা লিখেছেন প্রেমেন্দ্র মিত্র, কবি প্রেমেন্দ্র মিত্র। দেবতার জন্ম হলো, কবিতার নাম। দেবতার জন্ম হলো, দেবতার জন্ম হলো সুপবিত্র সুন্দর মাটির কোলের পরে মার বুকে বিধাতার আশীর্বাদ দিয়ে। এমনি আমার ভগবান বারবার জন্মলন মার বুকে সুপবিত্র ধরণীর কোলে। তারপর চেয়ে দেখি কোথা মোর ভগবান। জীর্ণ গৃহ, আবর্জনা চারিদিকে, তার মাঝে আলোহীন বায়ুহীন কক্ষে ছিন্ন শয্যা পরে শুয়ে রোগ রুক্ষ ক্ষুধা ক্ষীণ দেহ লয়ে দেবতা আমার ফেলে দীর্ঘশ্বাস। আলোকের দেবতা আলো নাহি মিলে, রজনীর লক্ষ্য তারা চেয়ে চেয়ে খোঁজে আর কাঁদে, দেবতারে খুঁজে নাহি পায়। কিংবা দেখি চিনিতে না পারি আমার দেবতা কি, অলস বিভৎস মুখ, দৃষ্টি ভরা পাপে, অঙ্গে অঙ্গে চিহ্ন কলঙ্কে। এই কি গো দেবতা আমার? মার কোলে জন্মজারে পবিত্র মৃত্তিকার পরে কার পাপ? নিজের সুধায় মোর ভগবান হলো অন্যের কাঙাল। বিকৃত কুৎসিত আর আত্মায় ব্রাহ্মণ, রুদ্ধ বৃদ্ধি উলুক্ষিত কদাকার প্রাণ। কার পাপ? কার পাপ? এ আমার, এ তোমার, এ যে সর্ব মানুষের পাপ। দেবতার আলো করি চুরি, অন্ন নাহি কেড়ে, শাস্তি তাই যায় বেড়ে বেড়ে দিনে দিনে। যত জন্ম ব্যর্থ হয় দেবতার, যত প্রাণ পুষ্টি বিনা মরে মানুষের যাত্রা পথে, তত জমে সুবিপুল বাধা আবর্জনা। দেবতার ব্যর্থ জন্ম, সেই অশ্রু জমে আর জমে বিধাতার নেত্রকোণে। যত গ্লানি মানবের হতেছে সঞ্চয়, সেই অশ্রু শ্রাবণের ভাঙন ধারায় মুছে যাবে কোনদিন, সেই দিন হব সূচি। আজ ক্ষুধার ফাঁদে বন্দি মোর ভগবান কাঁদে, কাঁদে কোটি মার কোলে অন্নহীন ভগবান মোর। আর কাঁদে পাতকের বুকে ভগবান প্রেমের কাঙাল। একদিন মার কোলে জন্ম লয়ে শিরে লয়ে মার স্নেহাশিস, আর দিন সুন্দর আমার স্বার্থে লোভে কুরতায় হিংসায় প্রচন্ড লালসায় কুৎসিত জঘন্য ভয়ঙ্কর মানবের পুরী হতে পঙ্ক মাথা শীর্ণ ক্ষীণ হিংসায় বিক্ষত কদাকার লালসা চঞ্চল বিদায় লইয়া যান একটি করুণ শুধু রাখি দীর্ঘশ্বাস। আপনাদের একটু 10 সেকেন্ড সময় নিচ্ছি। আমি একটু ব্লাইন্ড লিভ সোসাইটির সদস্য। আমাদের তো মরণশীল জীবন মরতেও হবে, একদিন আমি জন্মেছি যখন। আপনাদের মধ্যে কেউ যদি অশোক কুমার নাথ, আপনারা নাগ বহু সম্বন্ধে জানেন, একজন ভালো গীতিকার। ওনার গান অনেক ক্যাসেট বেরিয়েছে। ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য।
আজকে বসন্তের একটা দিনে আপনাদের প্রত্যেককে আমি নমস্কার জানাচ্ছি। আমি মূলত গান লিখতে ভালোবাসি, গান করতে পারি না, আমি শুনতে পারি না। তবু আজকে যে জন্য আপনাদের এই এখানে জড়ো হওয়া, তারই প্রত্যেক থেকে আমার গান বলছি। তো আমি একটু বসে পড়ব। ওগো যৌবন তুমি কেন চলে গেলে, জরারে সপে যে ভার, জরারে সপে ভার, কেন বলে গেলে বিদায় বন্ধু, ফিরিবে না কভু আর, কেন বলে গেলে ফিরিব না কভু আর, কৈশোর পরে দিলে সে চেতনা, বিদায় বেলায় বিরহ বেদনা, সাধনায় অভাবে শীর্ণ শিরায় ছিঁড়ে যে স্নায়ুর তার, যৌবন তুমি কেন বলে গেলে, জড়াই দিয়ে ভার, কত বসন্ত কাটায়েছ তুমি, রূপসীর রূপ চুমি, পরায়েছ কত জয়ের মাল্য, কত ফুলহার দামি, তোমার বিহনে দেহের প্রাণে শুষ্ক যে ফুলহার, যৌবন তুমি চলে গেলে কেন, জরারে শোকে ভার, উঠে হাহাকার কাঁদে বার বার, আধার আসিছে থেকে আশা রাখা ছাড়িয়া নিবার, হৃদয়ের সূর্যে উদাসাকি অশ্রুসিক্ত পথ খোঁজে উড়িবার, যৌবন তুমি কেন চলে গেলে, জরারে শোকে ভার, যৌবন সুধা সমসাদে ধ্বনি প্রতিধ্বনি মধুর নিনাদে, যদি চলে যায় ফিরিবে না হায়, পাবে না কবু যে ধার, পাবে না কবু যে ধার। আচ্ছা, আমার সকলেই অনুমতিক্রমে একটা আরেকটা আমি বলছি, যদিও এটা ভাটিয়ালি, কিন্তু আমি তো সেই অবস্থায় নেই, আমি কোনোদিন গীতিকা কোনোদিন গায়েও নাই। তো আজকে আমি একটা বলে যাচ্ছি, এই 3রা মার্চ মল্লিককবি আমার কুমুদন মল্লিকের জন্মদিন পালন করা হলো প্রোগ্রামে। আমি প্রোগ্রামের পাশের বাড়ির ছেলে বা লোক, আমার বাড়ি নতুনহাট, আর ওখানকার ঠিক দুরবস্থাটা দেখে আমি একটা গান লিখেছি, সেটা করছি। সুর ভাটিয়ালি, কিন্তু ভাটিয়ালি গাইবার মতো আমার সেই অবস্থা নেই, তবু আমি বলছি। অজয় রে অজয় রে, তোর সাথে
আর নাই পিরিতি দিলাম তোরে আর চাপা দিলি ক্ষেতের ফসল ভাঙলি সবার বাড়ি রে ভাঙলি সবার বাড়ি কবির বাড়ি তোর পেটেতে কবির বাড়ি তোর পেটেতে এখন শুধু বালি বানের তোরে করলি পিটার এখন পাড়া খালি রে এখন পাড়া খালি ভাসাইলে তুই কত জনে নাই মধুর সিঁদুর সারি রে নাই মধুর সারি অজয়ে তোর সাথে আর নাই পিরিতি দিলাম তোরে আরি রচন দাসের কোথায় ভূমি কোথায় মেলার মা কোথায় নৌকে লগি কাছি কোথায় পাড়ের ঘাট কোথায় পাড়ের ঘাট রাতের বেলায় ছিছি ডাকে শুনি সমন জারি তোর সাথে আর নাই পিরিতি দিলাম তোরে আরি একান্ন পীঠের চণ্ডী বেদি আস্ত খাইলি ওরে নদী কোনর কাঁদে হারিয়ে চুন সব গেছে তার চুরি সব গেছে তার চুরি অজরে তোর সাথে নাই পিরিতি দিলাম তোরে আরি তোর মুখে আজ যন্ত্রদান বালির ব্যবসায় যুদ্ধে মানব ইজারাদারের বাঁচাই দলের নজরদারি রে দলের নজরদারি অজয় রে তোর সাথে আর নাই পিরিতি দিলাম তোরে আরি দিলাম তোরে আরি অ্যাবাভ 70 কারখানায় ব্যস্ত সেই লোক আজ আমাদের কাছে এসে গান গাইলেন, ধন্যবাদ। এবার আসছেন কিরিটিভারি মুখার্জি, আসুন। অনুষ্ঠানটি চলছে সিনিয়র সিটিজেনদের উপস্থিতি। আপনারা সকলে দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ, কিন্তু আমি একটু খাপ ছাড়া, আমি এসেছি কাকসার বনাঞ্চল থেকে। আমার বাড়ি হচ্ছে কাকসা থানার অন্তর্গত মলানদিঘি অঞ্চলে আকন্দ্রা গ্রাম। আমি বনের জঙ্গলের পাশে বাস করি। আপনারা দুর্গাপুর শিল্পাঞ্চলে আছেন। তো যাই হোক, শিল্পের সাথে অরণ্যের একটা সম্পর্ক যোগাযোগ গড়ে উঠুক। এবং আমি আজকে নবাগত আপনাদের কাছে আজকে এই ধরনের অনুষ্ঠানে আমি প্রথম উপস্থিত হয়েছি। আমি কোনো অভিভাবক সাহিত্যিক নই, তবে কবিতা ভালোবাসি। এবং আমাদের এই এতদ অঞ্চলে ধর্মনী সাধক কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায়, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা যে একটি কমিটি করেছি, স্মৃতিরক্ষা কমিটি, সে কমিটির আমি একজন সদস্য। সেই হিসেবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করি। এবং আজকের দিনে এখানে আসার জন্য এই মাস্টারমশাই ব্যানার্জি বাবুর আহ্বান এবং বিশেষত ঝর্ণাদির অনুপ্রেরণা। উনি আমাকে বললেন একটা কবিতা লিখুন, ছড়া লিখুন। আর আমি হঠাৎ কি ছড়া লিখব? আর বাড়িতে আমি নানা রকম একটা সাংসারিক দিক থেকে আমার বড় দাদা, আমরা সব একসাথে থাকি, খুব অসুস্থ, যার জন্য আমি মানসিক চাপেও আছি। আজকেও আমি নানা রকম কাজের মধ্যে থাকলেও আজকে আমি এই আপনাদের উপস্থিতি, ওনার আহ্বান, ব্যানার্জিও আহ্বান করলেন, আমি এই লোকটা সামালতে পারলাম না। অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও এখানে ছুটে এলাম যে আমাকে দেখতে হবে, জানতে হবে, দেখা যাক কি হয়। তো যাই হোক, আমি আজকে এসেছি আপনাদের সামনে। আমি ছোট্ট একটি কবিতা রচনা করেছি, মাত্র কয়েক লাইনে, বন জঙ্গল নিয়ে, সেটি এখন পাঠ করব। আর একটু আগে ওই যে উনি বলে গেলেন কোক গ্রামের কথা।
প্রোগ্রামে সত্যি আমিও কয়েক বছর পর পর উপস্থিত থেকেছিলাম কবি কুমুদরঞ্জন মল্লিকের যেখানে জন্মভিটে, সেখানে 23 মার্চ একটা অনুষ্ঠান হয়। আমি বেশ কয়েক বছর উপস্থিত থেকেছি, দেখেছি, আনন্দ পেয়েছি, ভালো লেগেছে। যাক, আমি একটা ছোট্ট কবিতা রচনা করলাম, এটা এখন 2 লাইনের কবিতা, 4 লাইন পাঠ করব। ছোট্ট ছড়া। বনের মাঝে, বনের ধারে বাস আমাদের, বনের মাঝেই থাকি, বনের পশু বনের পাখি তাই তো ভালোবাসি। বনের লতা বনের পাতা বনের নানান ফুল, তাই নিয়ে আজ আমরা আনন্দে মশগুল। বনের যত গাছের ফল কুড়াই মনের সাথে, আম জাম বইচি পিয়াল আরো কত তার সাথে। বন এখন দেয় আমাদের খোলামেলা হওয়া, এই সবুজের ছোঁয়া অন্য কোথাও যায় না যে নিয়মিত পাওয়া। নমস্কার। এইটা নেপথ্যে ঝর্ণা দিকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। নমস্কার, আমার তরফ থেকেও নমস্কার। এক ডালি রজনীগন্ধা। ঠিক আছে, আমি একটু রসিকতা করতে ভালোবাসি। নেক্সট চলে আসছেন আমাদের কাছে, এটা কি কাজল ঘোষ মহাশয় হালদার। উনি গায়ক, গীতিকার, কবি, বিশাল ব্যাপার। আবার হাসাতেও পারেন, মাঝে মধ্যে কাজুও খাওয়ান। নমস্কার। চন্দন মাস্টার হয়তো আমাকে একটু ভালোবাসে, সেই জন্য একটু বেশি বাড়িয়ে বললেন। বিশেষ গৌরচন্দ্রিকায় যাব না, আমি শুধু একটু বের করে নিই যে কোথায় আছে লেখাটা। আমি আমার কম্পিউটারের এক্সপার্ট, বুঝতে পারি না, সেজন্য বের করে নিয়ে আমি সেটা কবিতায় করে শোনাচ্ছি। এই কিছুদিন আগে আমাদের এই 1 বছর ধরে আমরা করোনা নিয়ে খুব ভুগলাম। মানে করোনা যে আমাদের কত রকম করোনা করতে পারে সেটা আমরা এই 1 বছরে হারে হারে উপলব্ধি করেছি। আর এই করোনার মধ্যেই আমরা বেশ কিছু ছড়া লিখেছি, হয়তো যারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন সংস্থাগুলো যুক্ত আছেন দেখেছেন। তা আমি এই শিক্ষা নিয়ে একটা ছড়া লিখেছি, সেটা আমি পাঠ করে শোনাচ্ছি। ছড়ার নাম ইনস্ট্যান্ট শিক্ষা। শিক্ষা প্রাপ্তির দিন কি এলো ভাই রে, স্পেশাল প্যাকেজ হাতে গরম, শিক্ষাই এখন চাই রে। পাঠ্য বইয়ের কি দরকার, নোট সাজেশন ছাড়া রে। নোট গেলানোর রকম ফেরে, কোচিং রেডি আহারে। সহায়িকার রমরমা আর নোট চাটনি মশলাদার, চাইলে রেডি জবের মালা, উদ্যমী জেরক্স সেন্টার। এসব কেন অবর সবর, প্রাথমিকের নকশাতে পরীক্ষাতেই কেদানি যা, দেখার বাকি সব ঘটে। কল্পনা খাত লিখন শৈলী মারগুলি হোক অথর্ব, গরুর রচনা এলেও বলে এখানে স্যার কি লিখবো। কপিং বা টুকলি সেটা বেকার, বিদ্যে বুদ্ধি না থাকলে 82 কি 92 সবার খাতায় একই মেলে। ইংরেজি বা বাংলাতে তাই 100 মেলাটা জলভার, বর্ণহীন সে মার্কশিটেতে চাকরি পেতে কুপকার। চলতি শিক্ষাতে তাই ফর্সা সবার পরকাল, লেখা পড়াই কারি চাপা, যে করে সে পাক্কা মাকা। যদি বলেন আরেকটা আমি বলতে পারি, এই যেটা আমি ইয়ে নিয়ে লিখেছিলাম, এই আপনার করোনা নিয়ে কৈফিয়ত, এটা এই কবিতাতে লিখেছিলাম। এটাকে আমাদের ছোট্ট মুখার্জি আছে, আপনার জানবেন, বিশিষ্ট গায়ক, উনি সুর দিয়ে সেটাকে গেয়েছেন। আর কাল রাত্রিবেলা আমাকে শোনালেন।
তাই বলো আপনি এটা দিন, সবাই শুনবে। কৈফিয়ত, এটা প্যারোডি। দোষ কারো নয় গোমা, করোনা দাপটে কমিতেই ফেবু অ্যাপে দিনু এবে ক্ষমা। করোনা যখন চেপেছিল ঘাড়ে, প্রস্তে ও দিঘে এ ঘরে সে ঘরে, পেটে কিল ঘরে খিল দিয়ে বসে খালি ছড়ার জগতে হামা। সে কি যন্ত্রণা শুয়ে শুয়ে থাকা, বাসন মাজা বা ব্রেকফাস্ট শেখা, তার থেকে সোজা ছড়া বা কবিতা লেখা জোখা ওঠা নামা। এক মার্চ থেকে আর এক মার্চে কবিতা বিবরে ঢিলে ঢালা ছাড়ছে। জানি না কিভাবে বাড়াবো আর্ট, যে ঘরণী এখনো দিনে রাতে মনোরমা। মগজের ঘিলু গিয়াছে শুকাই, টিভিও আড্ডা বসে যে জাগায়। জয়মা বলেও মাথাটি ঝাঁকায়, মেলে না কবিতা চারিদিকে দিশা অমা। কবিতা রাজ্যে ভ্রমণ যজন কমা, এ অধমে করিও ক্ষমা। নমস্কার। ধন্যবাদ। সকল সুধীজনকে আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার করি। আমি মাফ করবেন যদি কবিতার পরিবর্তে একটা সমাসন গাইতে পারি কি? জয় মা তারা তারা বলে আমার জয় মা তারা তারা বলে তোমার খুঁজিতে পারি যেন দিতে, তোমার খুঁজিতে পারি যেন দিতে, প্রাণের ভক্তি অধন। আমার জয় মা তারা তারা বলে ওমা কত মনে তোমার চরণ সরে কাঁদিব শুধু মন প্রাণ ভরে। ওমা কত মনে করি তোমার চরণ সরে কাঁদিব শুধু মন প্রাণ ভরে। কিন্তু কই পারি তোমার দয়া ছাড়ি, কিন্তু কই পারি তোমার দয়া ছাড়ি। শিখিয়ে দাও মা ভজন সাধন। আমার জয় মা তারা তারা বলে ডাকরে ওমা না জানি সাধনা যোগনা কেবলি বাসনা করিতে সাধনা। ওমা না জানি সাধনা যোগ আরাধনা কেবলি বাসনা করিতে সাধনা। সেদিন কি হবে না তোমাকে পাব না, সেদিন কি হবে না তোমাকে পাব না। খুঁজিতে তোমার শ্রীচরণ। আমার জয় মা তারা তারা
ওমা তোমারে খুঁজিতে পারি যেন প্রাণের ভক্তি জয় মা তারা তারা বলে আমার জয় মা তারা তারা বলে স্যার একটা অনুরোধ আছে, যদি আপনারা শোনেন তো কয়লাখনি শ্রমিকদের উপর লেখা আমার একটা ছোট এখন আমার স্মৃতির অন্তরালে রয়েছে, খাতাটাও খুঁজে পাইনি। যাই হোক, আজকে আমাদের দেশের বর্তমান পরিস্থিতির উপর একটা ভোজপুরি সঙ্গীত আপনাদের শোনাবো। সেটি হচ্ছে আমাদের ডক্টর কালীপ্রসন্ন সিংহের লেখা স্বাধীনতা আন্দোলনের পূর্বে, আমাদের ভারতবর্ষের স্বাধীনতার আগে উনি লিখেছিলেন। সেইটা দেশের সঙ্গীত, সেটা আমি চেষ্টা করছি একটু শোনার ভোজপুর। भैया देश का एक ऐसा हाल, भैया देश का एक ऐसा हाल, खाक मिट्टी जोहर होती है, जोहर है जंजाल, भैया देश का एक ऐसा हाल। जौहर खाक मिट्टी जौहर होती है, जौहर है जंजाल, भैया देश का एक हाल। घर छोड़ के सब पर को सेवे, भाई के देत भागाई, भैया भाई के देत भागाई। सागर पर सब धन गया, सागर पर सब धन गया, और घर में लक्ष्मी नाई, भैया देश का एक हाल, भैया देश का एक हाल। घर जुड़ के सब पर को सेवे, भाई को देत भागाई, भैया देश को देत भागाई। सागर पर सब धन गया, और घर में लक्ष्मी नाई, भैया देश का एक हाल। गौशाला में गौए कितनी, किसको एहन सुझे, तीन भरे जो दूध पिलाई थी, उसको मीठा सूझे, भैया देश का एक हाल, भैया देश का एक हाल, भैया देश का एक हाल। ओ मोती मन देश के संतान, ओ मोती मन देश के संतान, भैया देश का एक हाल, भैया देश का एक हाल, भैया অল্প চেষ্টা করেছি, আমার অভ্যাস নেই। এটা ডক্টর কালীপ্রসন্ন সিংহের আমাদের স্বাধীনতা আন্দোলনের আগে লেখা। মহাশয় আসুন, এত গোলমাল করলে হয়? আমি ঘুমা করলাম কোথায়? ওই কিছু কথা বলছেন, নমস্কার। আজকে এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। যাই হোক, আমি খুব অল্প সময়ের মধ্যে একটি ছোট্ট কবিতা পাঠ করছি, আমার সরঞ্জিত কবিতা। জীবনের মানে খুঁজতে গিয়ে জীবনটাকে এমন করে ভাবিনি এতদিন, নির্বুদ্ধিতায়
মূল্যবান সময় করেছি অপচয়। যখন বুঝলাম সেই জীবনের যথার্থ মানে বিবেকের দংশন, তখন প্রতি ক্ষণে অনুক্ষণে অগোছালো ঘরের মতো আজ জীবনের খেলাঘর, ঠিক যেন নদীমুখে জেগে ওঠা রাত জাগা চর। এমনকি আর পাবো কোনোদিন, এই ভেবে পরম উল্লাসে বাল্য ক্রীড়ার মতো জীবন নিয়ে ছিনিমিনি খেলেছি রাত দিন। খেলেছি যাদের সাথে নিয়ত খেলা সঙ্গী হয়ে, আজ তারা বহু দূরে বিস্মৃতির অতল গহরে। হিসেবের নিয়মে জীবনকে মেপেছিল যারা, সমাজের নানা খাতে আজ প্রতিষ্ঠিত তারা। আর আমি জীবনের মানে খুঁজতে গিয়ে আজ হতাশার আগুনে ধিকি ধিকি জ্বলি। বড় শ্রীকাতরতার আচ্ছন্ন দেহ মনে আর রাত্রে দিন খুঁজে বেড়াই অন্ধকার বলি। যদি জীবনের দেখা পাই কোনোদিন, তার কাছে মতো জানো বলবো খোলাখুলি, ফিরিয়ে দাও হারিয়ে যাওয়া সেই দিনগুলি। নমস্কার। তাহলে সাহিত্য মানুষকে সংশোধিত করে, তপন চট্টোপাধ্যায়ের কবিতা সেটা প্রমাণ হলো। নেক্সট, মিহির কুমার চট্টোপাধ্যায় পড়ুন। সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি আমার বহুদিন আগেকার লেখা একটা কবিতা পাঠ করে শোনা। কাছে কাছে মাইক্রোফোনটা মুখের কাছে। কবিতার নাম আজ শুধু স্বাগত। কবিতার নাম আজ শুধু স্বাগত। অফ হয়ে গেছে, অফ হয়ে গেছে। এটা আপনি হাত এখানে দিলেন, এইবার ঠিক আছে? আচ্ছা, আজ শুধু স্বাগত। গতকাল ঠিক এই সময় ছিল তিক্ততা, অম্লতা, নিধান। আজ শুধু সৌরভ পারিজাত, অতি দমকূপে অবশ্য আরাম। গতকাল পূর্ণিমার দুটি চোখে মেঘেরা ছুড়েছিল কাজুরি গাছ। আজ শুধু স্বপ্নের সোনালী দিন, দুজনে ঝর্ণার সঙ্গীত। গতকাল কাল বৈশাখীর দিন, অশনির তাতে তাতে কামক। আর বল্লরী বিল্লরিত কুঞ্জ, সারাদিন বসন্তের স্বাগত। আরেকটা পড়বো? এই দুটোই আমার আমিনারি উর্বশী এবং এই কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে অনেকদিন আগে। এই যে কবিতাটা পড়ছি, এটা 1983 সালে লেখা। ও আচ্ছা, এই দুটো কবিতায় আমার কাব্যগ্রন্থ আমিনারি উর্বশী থেকে আবার কথা বলছিলাম। হ্যাঁ, কবিতা দুটি আমিনারি উর্বশী কাব্যগ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। এখন যে লেখাটি পড়বো তা 1983 সালে লেখা হয়েছে। আজ থেকে কত বছর আগে দেখুন তখন কি লিখেছিলাম। কবিতাটা একটা নতুন ছন্দ আছে, নতুন ভাব আছে। কবিতার নাম ভালোবাসা, ভালোবাসা ভগবান ও কৃষ্ণ। জীবনের সার কথাটা এখানে তুলে ধরা হয়। ভালোবাসা জীবনের স্বপ্ন, ভালোবেসে থাকি যেন মগ্ন। এইভাবে কাটাবো চিরদিন, এইভাবে কাটাবো চিরদিন। ছুড়ে ফেলি দ্বিধাদ্বন্দ্ব বীর, এসো গাই প্রেমী অহর্ণের। মনে মনে শুনি যেন, মনে মনে শুনি বাকি দিন। এইভাবে কাটাবো, এইভাবে কাটাবো চিরদিন। প্রেম সুধা লিখে মনে মনে, দুজনে বেঁচে আছি ভুবনে। অনুরাগে থাকি
অনুরাগে থাকি অমলিন, এইভাবে কাটাবো সারা দিন। এইভাবে কাটাবো চিরদিন। ভালোবাসায় ভালোবাসায় জন্মেছে বিশ্ব, ভালোবেসে ভগবান বিষ্ণু, তার কথা ভাবি নিখিদিন, এইভাবে কাটাবো চিরদিন। এই কবিতায় প্রথম স্তবকের শেষ লাইনটা বারবার প্রত্যেকটা স্তবকের এটা একটা নতুন ধরনের কবিতা। ধন্যবাদ সবাইকে, নমস্কার। আমাদের ছোট ছেলের বয়স হলে চঞ্চল হয়ে পড়ে। নেক্সট লতা চ্যাটার্জি। আজকের অনুষ্ঠান আমরা এখনই শেষ করছি, কিন্তু শেষ করার আগে সমাপ্তি সঙ্গীত দুই ভাই এখানে আছেন, দুজনেই সিনিয়র সিটিজেন, দুজনেই 70 ঊর্ধ্বে। আমাদের প্রিয় গৌরাঙ্গ ভট্টাচার্য এবং আমাদের নিত্যানন্দ ভট্টাচার্য, আমাদের প্রিয় নেতা। এই দুজনের একটি কীর্তনের মাধ্যমে তারা আমাদের আজকের আসর সমাপ্তি ঘোষণা করবেন। আপনাদের কাছে অনুরোধ, আজকে আপনারা যারা এসেছেন প্রায় 40 জনের কাছাকাছি মানুষ আজকে সই করেছে। এটা আমাদের কাছে বড় পাওয়া, বিরাট পাওয়া। কারণ আমরা বরিষ্ঠ নাগরিক, আমরা এক জায়গায় বসতে পারি, আমরা এক হয়ে কবিতা লিখতে পারি, কবিতা পড়তে পারি, আবৃত্তি করতে পারি, আমরা সাহিত্য ভাষণ করতে জানি, করতে পারি। তাই আমরা এখানে 60-এর নিচে কাউকে রাখিনি। আমরা রেখেছি তাদেরই যারা বরিষ্ঠ নাগরিক, যাদের বয়স 60-এর বেশি। আপনাদের ফোন নাম্বার থাকলো, পরের অনুষ্ঠানেও আপনাদের আমরা ডাকবো, আরো মানুষকে ডাকবো। যত বরিষ্ঠ নাগরিক আছে তাদের কাছে আপনাদের মাধ্যমে এই বার্তাটা পৌঁছে যাক যে তোমাদের জন্য একটি সংগঠন এই টাউনশিপের বুকে আছে, যেখানে যে আনন্দ উপভোগ করতে পারো। আমরা কিছুদিনের মধ্যে একটা ক্যারাম খেলব, যাতে অন্য ক্লাবে গেলে আর বয়স্কদের কেউ ক্যারাম খেলতে দেয় না। তা আমাদের যারা সদস্য তারা এসে ক্যারাম খেলবেন। ইতিমধ্যেই আমরা একটি দাবার বোর্ডে দাবা রেখেছি, তাসের বোর্ড করে তাস রেখেছি। যে 2 ঘন্টা আমরা খুলি প্রত্যেক সপ্তাহে মঙ্গল এবং শুক্রবার, যারা আসেন তারা এই 2 ঘন্টা সকাল 10টা থেকে 12টা, আমাদের মোটামুটি এখন 10:30টায় খুলছি, আমরা 2 ঘন্টা এখানে থাকি। তাদের কাছে এই সময়টুকু অন্তত পূর্বের জীবনে তারা ফিরে যান, সেই আনন্দটুকু আসুন। আর ধন্যবাদ। এখন নিত্যানন্দ ভট্টাচার্য এবং গৌরাঙ্গ ভট্টাচার্য দুই ভাই সঙ্গীতের মধ্য দিয়ে শেষ করব। তবে লোভ সামলাতে পারছি না, 4 লাইনে একটি আবৃত্তি করি, কারণ বহুদিন পর সবাইকে পেয়ে। আমি যে আবৃত্তিটি করছি এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মদিন কবিতার ছোট্ট একটি অংশ। যবে শান্ত নিরাসক্ত গিয়েছি তোমার নিমন্ত্রণে, তোমার অমরাবতী সুপ্রসন্ন ছিল সেই শুভক্ষণে। মুক্তদ্বার উপভুর লালসারেই করে সে বঞ্চিত, তাহার মাটির পাত্রে যে অমৃত রয়েছে সঞ্চিত, নহে তাহাদি নিভিক্ষু লালায়িত লোলুপের লাগি। ইন্দ্রের ঐশ্বর্য নিয়ে হে ধরিত্রী, আছো তুমি জাগি ত্যাগীরে প্রত্যাশা করি, নীল হেরে করিতে সম্মান।
ভুবক্ষুর লালসানি করিত তবদান অমৃতের লুপ্ত সিংহাসনে। শুনি তাই আজি মানুষ জন্তুর হুহুঙ্কার, দিকে দিকে ওঠে বাজি, তবু যেন হেসে যায় যেমন হেসেছি বারে বারে। পণ্ডিতের মূঢ়তায়, ধনীর দন্যের অত্যাচারে, সজ্জিতের রূপের বিদ্রুপে। মানুষের দেবতারে ব্যঙ্গ করে যে অপদেবতা, পরপর মুখ বিকারে তারে হাস্য হেনে যাব বলে যাব। এ প্রহসনে অকস্মাৎ হবে লোক দুষ্ট স্বপনে, নাট্যের কবর রূপে বাকি শুধু রবে ভস্য রাশি, দগ্ধ শেষ মশালের আর অদৃষ্টির অট্টহাসি। বলে যাব দুতচ্ছালে দানবের মূঢ় অপব্যয়, গ্রন্থিতে পারে না কভু ইতিবৃত্তে শাশ্বত অধ্যায়। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। নমস্কার। এখন সমাপ্তি সঙ্গীতে একটি কীর্তন শোনাব। দুধে বেলা আমাদের নাম ঘোষণা করা হয়েছে, দুজনই ব্রাহ্মণ সন্তান এবং অতি লোভী, ব্রাহ্মণ মাত্রায় লোভী বলা যেতে পারে। খাওয়ার লোভ সামলাতে পারে না, তাই সে ধরনের একটি সঙ্গীত আমরা পরিবেশন করছি। বামুন গেল ভোজবাড়িতে আহার লাগিয়া, সেই কথাটি শোনাই শোনো শোনো মন দিয়া। বামুন গেল ভোজবাড়িতে আহার লাগিয়া, সেই কথাটি শোনাই শোনো শোনো মন দিয়া। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। পাতিতে যেই পড়লো পাতা, বামুন বসে গুটিয়ে হাতা। 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 পড়লো লুচি কলার পাতে, বামুন হাসে ফোকলা দাঁতে। পড়লো লুচি কলার পাতে, বামুন হাসে ফোকলা দাঁতে। হাসতে হাসতে ব্রাহ্মণ গাইছে, আহা লুচি নন্দিনী। হাস্য কীর্তন করতে আরম্ভ করলে, আহা লুচি নন্দিনী ঘৃতেতে ভাজনি, কচুরি ভোগিনী প্রিয়ে। এসো চক্রাকারে বদন আহারে, জুড়াতে তাবিত হিয়ে। একবার বদনে পরগো ডাল ছক্কা সঙ্গে করে, বদনে পরগো ডাল ছক্কে পরগো, বদনে পরগো। পাতেতে যেই পড়লো বেগুন, বামুনে লেগেই আগুন। পাতেতে যেই পড়লো বেগুন, বামুন মশাই লেগেই আগুন। আমরা খাওয়া তো হয়ে গেল, খাওয়া দাওয়া দই যাচ্ছে, তখন দেহে দই দেই পাতে, যে দই দে পাতে, ওরে ওরে বেটার হাতে হাতে হাতে। দেহে দই দে পাতে, আমায় একটা সন্দেশ দে না। সবাইকে দুটো করে দিয়েছে, ওকে দেয়নি তখন। আমার একটা সন্দেশ দেয় না, ওদের পাতে দুটো দিলি, আমায় দিতে ভুলে গেলি। আমায় একটা সন্দেশ দে না। এই তো আহার হয়ে গেল। আহার হয়ে যাওয়ার পরে একটা শিখি দক্ষিণা, তো দক্ষিণে বামুনের দক্ষিণা না পেলে তো হয় না। তা দক্ষিণা যখন বললো, দক্ষিণা যেই পড়লো ছুটি, বামুন নাচে নাচিয়ে টিকিয়ে। দক্ষিণা যেই পড়লো শিখি বামুন নাচে নাচিয়ে টিকে। এবার লুচি পান, লুচি গোল লুচি গোল। ধন্যবাদ।